সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের আলোচনা চক্র। আজকের বিশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সদ্য উত্তীর্ণ হয়েছে তাদের সফলতা কোন পথে বা তারা কোন পথে গেলে নিজেদের কেরিয়ার মেকিং করতে পারবে। এবার আমি বলেছিলাম যে মাধ্যমিক যেমন তেমন মার্কস হোক, 12 ক্লাসে ভালো মার্কস পেতে হয়। তো আবার 12 ক্লাসে আবার অনেকের এরকম স্যাটিসফ্যাকশন নেই, স্যাটিসফ্যাক্টরি মার্কস পায়নি, খুব বেশি না, হয়তো দেখা গেল 8 নম্বর কম পেয়েছে, কেউ 10 নম্বর কম পেয়েছে, কেউ বা আবার দেখা গেল যে না সে 80-85% পাওয়ার কথা 90% পেয়ে গেছে। এরকম হতেই পারে, সামান্য পার্থক্য হবে। প্রথমেই আমি বলেছি আকাশ পাতাল পার্থক্য হওয়ার কথা না, কারণ যে ছেলেটি বা মেয়েটি মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, সে ভালো স্কুলে ভর্তি হয়েছে, তারপরে তার 11-এর রেজাল্ট দেখা হয়েছে, সব কিছু মিলে তার যে রেজাল্ট 12-এর রেজাল্ট সেটা তৈরি করা হয়েছে। তাতে খুব যে অসঙ্গতি খুব কিছু অসঙ্গতি মানে দেখার সম্ভাবনা নয়, বা খুব অসঙ্গতি হবে এরকম কিছু মনে হয় না। সামান্য অসঙ্গতি হতে পারে, সেই অসঙ্গতিগুলো কীভাবে মেকআপ করা যাবে সেই কথাগুলি আমি বলছি। তো প্রথমত সামনের মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 12 ক্লাস উত্তীর্ণ ভাই বোন বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা থাকলো। কে কোথায় ট্রল করলো সেগুলো তোমরা কানে নেবে না, সেগুলো তোমরা একেবারেই কানে নেবে না, সেগুলোকে ছুড়ে দেবে দূরে। এই নোংরা মানুষের নোংরামি করে, শুধু নোংরা মানুষের নোংরামিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করার বিষয় নয়। 12 ক্লাস পাস ভাই বন্ধু এবং ভাই বোনদের যে গার্ডিয়ান, তাদেরকেও একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনার ঘরের একটি ছেলে বা মেয়ে আজকে হতে পারে সে এই প্রথম ছেলে বা মেয়ে যে 12 ক্লাস পাস করলো, সে 12 ক্লাস পাস করে কলেজে যাবে, কলেজ পাস করে ইউনিভার্সিটিতে যাবে বা আরও উঁচু লেভেলে যাবে। সেই বিষয়গুলো আপনাদের সুপ্ত বাসনা এবং একটা অবদমিত স্বপ্ন, সেটাকে করতে হবে, সেটাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এবং সেই যে স্বপ্ন সেটাকে বাস্তবে রূপায়িত করতে হবে। যা হোক, তো এবার আমি বলছি যে কথাগুলো, 12 ক্লাস যেই স্কুল থেকেই যেখান থেকেই পাস করুক না কেন সেই ক্যান্ডিডেট, এবং যত নম্বরই পাক না কেন, আমি আগেই বলেছি যে যে ছেলেটি বা মেয়েটি 90% 95% পাওয়ার কথা, সে ছেলেটি বা মেয়েটি 40, 45 বা 60% পেয়ে থাকবে এরকম বলা যাবে না, এরকম হওয়ারও কথা না, এরকম হবেই না, হতেই পারেই না। 5%ও নয়, 5-10 মার্কসের তফাৎ হতে পারে, যে টোটাল যত পাওয়ার কথা তার থেকে, বা 2%-এর তফাৎ হতে পারে, হার্ডলি 5% তফাৎ হতে পারে। এবার যে ছেলেটি বা মেয়েটি সায়েন্সে পড়েছে, সে হয়তো দেখা গেল 85% নাম্বার পেয়েছে, 85% নাম্বার পেয়েছে, তাকে একটা কোনো অনার্স দিতে হবে। তো এবার আরেকটা জিনিস ছাত্রছাত্রীদের বলছি, অনেকেই টার্গেট করে বসে আছে আমি দিনহাটা কলেজ ছাড়া পড়বো না, অনেকে টার্গেট করে বসে আছে আমি শিলিগুড়ি কলেজ ছাড়া পড়বো না। এই যে টার্গেটটা কিন্তু ভাঙতে হবে, এই টার্গেটটা ভাঙতে হবে। কারণ যেখানেই যেমন মেট্রো রেলে চড়তে গেলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার দরজা যখন খুলে যাবে, তাড়াতাড়ি সেই দরজা দিয়ে ওঠার চেষ্টা করতে হবে। তুমি অন্য দরজা বা দূরের দরজার দিকে ছুটলে কিন্তু তুমি ছুটতে ছুটতে সেখানে গেট বন্ধ হয়ে যাবে। তো আমি বলছি যে কোনো একটা কলেজকে টার্গেট করার মানে নেই যে দিনহাটা কলেজকে টার্গেট করলাম, এবি ইনশিল কলেজকে টার্গেট করলাম, কি এসি কলেজকে টার্গেট করলাম, কি মাথাভাঙ্গা কলেজকে টার্গেট করলাম, কি পিডি ওমেন্সকে টার্গেট করলাম, কি দেখা গেল যে শিলিগুড়ি কলেজকে টার্গেট করলাম। এরকম কোনো একটি কলেজকে টার্গেট করে এগিয়ে যাওয়া যাবে না। তোমাদের কমসে কম যারা তোমরা মানে সাধারণ শিক্ষায় বা একাডেমিক লেভেলে পড়াশোনা করতে চাও বা কোনো প্রফেশনাল লেভেলে না গিয়ে, তাদের জন্য অবশ্যই বলছি 4-5খানা কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে। সামনের মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। এক একটা ফর্মে 3টে অপশন দেওয়া যাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েস। এইভাবে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস
তুমি অনার্স সেখানে উল্লেখ করবে। যদি তুমি সায়েন্সের হও, ফিজিক্স অনার্স যদি দাও ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস দিলে তুমি কেমিস্ট্রি, থার্ড তুমি ম্যাথমেটিক্স দিতে পারো। আবার ফার্স্ট চয়েস অনেকের ম্যাথমেটিক্স হতে পারে, সেকেন্ড থার্ড এভাবে দিয়ে দিতে হবে। আবার যদি আর্টসের মানে ছাত্রছাত্রী হও তাহলে দেখা গেল কেউ জিওগ্রাফি অনার্স পেতে চায়, তাহলে ফার্স্ট চয়েস জিওগ্রাফি একটা নিয়ে বসে থাকলে হবে না। সেকেন্ড চয়েস তুমি সেকেন্ড চয়েস হিসেবে ইংলিশ দেবে, বা তোমার ইচ্ছে মতো হিস্ট্রি দিতে পারো, ফিলসফি দিতে পারো। তোমার এইচএসে সেই সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। এবার তুমি সেইভাবে অনার্সে অ্যাপ্লাই করবে, অনার্সে অ্যাপ্লাই করবে এবং অনার্সে অ্যাপ্লাই করার যেটা নিয়ম, তোমাকে অ্যাভারেজ 55% মার্কস থাকতে হবে। অ্যাভারেজ 55% মার্কস থাকতে হবে। সেটা এসসি এসটিদের জন্য একটু ছাড় আছে, এবং জেনারেলদের জন্য অ্যাভারেজ 55% মার্কস না হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে না। আর একটা ওয়ে আছে যে 50% মার্কস অ্যাভারেজ হলেও চলবে, তবে যে সাবজেক্টে সে অনার্স অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে তার 60% মার্কস থাকতে হবে। 50% মার্কস অ্যাভারেজ হলেও চলবে, যে সাবজেক্টে তার অনার্স নিতে চায় সেই সাবজেক্টে 60 থাকতে হবে। আইদার এটা অথবা অ্যাভারেজ 55% মার্কস মিনিমাম থাকতে হবে, তবে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। ধরা যাক শিলিগুড়ির কোনো একটি স্টুডেন্ট সে ফর্ম ফিল আপ করতে চায় এবং শিলিগুড়ি কলেজে পড়তে চায়। শুধু শিলিগুড়ি কলেজকে ধরে থাকলে হবে না, কারণ সবাই শিলিগুড়িতে ভর্তি হতে চায়। সেখানে তুমি 1%-এর জন্য 0.5 মার্কসের জন্য ভর্তি নাও চান্স পেতে পারো। আর কম্পিউটারের জামানা, কেউ উতরে সেখানে ভর্তি না হলে সঙ্গে সঙ্গে নিচেরটা উঠে যাবে। ওখানে কোনো প্রিন্সিপাল বা কোনো সেখানকার মানে কি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, তারাও কোনো স্টুডেন্টকে দুর্নীতির সাথে ভর্তি করতে পারবে না। কম্পিউটারের মাধ্যমে ধীরে ধীরে যে উপরে ভর্তি না হলো আরেকজন উঠে গেল, এভাবেই উঠে যায়। সুতরাং কোনো দুর্নীতির কোনো জায়গা নেই। 10 বছর আগে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি কিন্তু বর্তমান আমলে নেই বললেও চল। সঙ্গত কারণে তুমি শিলিগুড়ি কলেজ পাবে এরকমটা বলবার কোনো বা আশা করা যাবে না সবসময়। তুমি যদি 90 কাছাকাছি বা 90 একটু এদিক ওদিক পেয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই শিলিগুড়ির কাছাকাছি যদি কোনো স্টুডেন্ট হও তাহলে তুমি শিলিগুড়ি কলেজে করো, বাগডোগরা কলেজে করো, সূর্য সেন কলেজে করো, মুন্সি প্রেমচাঁদ কলেজে করো, মহিলা কলেজে করো যদি মেয়ে হয়ে থাকো। তারপর তুমি দার্জিলিংয়ে বেশ কিছু কলেজ আছে সেখানেও করে দিতে পারো, বা জলপাইগুড়িতে বেশ কিছু কলেজ আছে সেখানেও করে দিতে পারো। আর যদি কোচবিহার আলিপুরদুয়ারের কাছাকাছি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমরা দিনহাটা কলেজে করতে পারো, কোচবিহারের এভিএনশিল কলেজে করতে পারো, কোচবিহার কলেজে করতে পারো, মেয়ে হলে কোচবিহার মহিলা কলেজে করতে পারো, বিডিয়ান ইভিনিং কলেজে করতে পারো, আলিপুরদুয়ার কলেজ এক বিগ কলেজ, ভাস্ট কলেজ, সেখানে করতে পারো, এবং অন্য অন্য আলিপুরদুয়ারে আরও কলেজ আছে সে কলেজগুলোতেও তোমরা পড়ে দেবে অনার্সের জন্য। সব কলেজেই সব সাবজেক্ট আছে বা অনার্স আছে এরকম নয়। কিছু কিছু কলেজে কিছু কিছু অনার্স সাবজেক্ট আছে, আবার কিছু কিছু কলেজে অনেকগুলো অনার্স সাবজেক্ট আছে। তাহলে তুমি সেইগুলো ফর্ম ফিল আপের সময় তোমাকে দেখে নিতে হবে। এবং এক্ষেত্রেও গার্ডিয়ানদের আমি অনুরোধ করব যে ছাত্র বা ছাত্রীটি ক্যান্ডিডেট যে বিষয়ে পড়তে চায়, যে বিষয়ে অনার্স নিতে চায় সেই বিষয়ে তাকে প্রাধান্য দেওয়া উচিত। আবার সে কচিকাচা মাথা, সে কত মার্কস পেয়েছে, মার্কেট কীরকম, সে সেই বিষয়ে অনার্স পাবে কিনা, সে ধরে আছে সায়েন্সে পড়েছে ফিজিক্স অনার্স নেবে, অথচ তার মার্কস মানে মোটামুটি 80 সামান্য বেশি, ওই মার্কস দিয়ে ফিজিক্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। তাহলে সে আবার শুধুমাত্র একটি কলেজে পড়তে শিলিগুড়ি কলেজে, সে আদৌ অ্যাডমিশন শেষ হয়ে গেল তবু ফিজিক্স অনার্স তার ভাগ্যে জুটলো না, তাহলে সে নষ্ট হয়ে যাবে। সুতরাং সে ফিজিক্স অনার্স যদি পেতে চায় তাহলে পার্শ্ববর্তী কোনো কলেজে, যেমন কোচবিহার সারাউন্ডিং এরিয়ার হলে মাথাভাঙা কলেজে ভর্তি ফর্ম ফিল আপ করে দিল, দিনহাটা কলেজে চাপ থাকবে, এভিএনশিলে চাপ থাকবে, মাথাভাঙায় সে অনার্সে ফিজিক্স পেয়ে যেতে পারে। এবার মাথাভাঙায় পেলো, মাথাভাঙায় ক্লাস করলো, আবার সঙ্গে সঙ্গে সে কোচবিহারে বা ভালো টিউটরের কাছে যদি টিউশন গ্রহণ করে বা সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে তাহলে তার যে মানে কি বলবো শূন্যতাগুলো, সেই শূন্যতাগুলো পূরণ হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে কলেজ একটা গৌণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। গবেষণা যেমন গবেষক যে বিষয়ে গবেষণা করতে চায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ গবেষণা নাও হতে পারে, তাই গবেষণা যেমন করার ক্ষেত্রে গবেষক
তার গাইডের সঙ্গে কথা বলতে হবে। গাইড এবং গবেষকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে কোন বিষয়টা দুজনেই মানে করতে পারবে এবং কোন বিষয়টা একটা পিএইচডি নামবে, সেইভাবে পিএইচডি এগিয়ে নিয়ে যাওয়া হয়। অনুরূপভাবে ছাত্রটি শুধুমাত্র ফিজিক্সে ভর্তি হতে যাচ্ছে, আর কোনো বিষয়ে যাবে না, এরকম গো ধরে থাকলে কিন্তু তার জীবন নষ্ট হয়েও যেতে পারে। তাকে বোঝাতে হবে এবং তাকে বিভিন্ন কলেজে ভর্তি করার চেষ্টা করতে হবে। শুধু শিলিগুড়ি কলেজের কথা ধরে থাকলে হবে না, শুধু দিনহাটা কলেজ বা এভিনশিলে ভর্তি হতে চাইবে এরকম করলে হবে না। 4-5খানা সব দরজাই খুলে রাখতে হবে, সব দরজাই খুলে রাখতে হবে। আর তার মানে ঈপ্সিত এবং সব থেকে ভালোবাসার দরজাগুলোর মধ্যে যে দরজাটা প্রথম খুলে যাবে সেই দরজা দিয়েই তাকে ঢুকে পড়তে হবে, মেট্রোর দরজার মতো। যদি সেই দরজা দিয়ে ঢুকতে সে দেরি করে, সেই দরজাও বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যখন দরজা খুলে যাবে তখনই সেই দরজা দিয়ে ঢুকে যেতে হবে। যে কলেজেই তার একটা ইচ্ছের সাবজেক্টে তার নাম উঠে যাবে, সে সেখানে কাউন্সিলিংয়ে গিয়ে সেখানে ভর্তি হয়ে পড়বে। তারপর তার একে একে আবার লক্ষ্য রাখতে হবে অন্য দরজাগুলোর দিকে। তার থেকেও তার আরও চয়েজেবল দরজা থাকতে পারে, সেই দরজায় তার লক্ষ্য রাখতে হবে। সেই দরজা খুলে গেলে সঙ্গে সঙ্গে সেই দরজায় গিয়ে ঢুকে যেতে হবে। উদাহরণ হিসেবে বলছি, আমরা যদি কখনো ট্রেনের লোকাল কম্পার্টমেন্টে যাত্রা করি, দেখা গেল 5 জনের সিটে আমি খুব চাপাচাপি হয়ে বসে আছি। আমার ঈপ্সিত লক্ষ্য হচ্ছে জানালার কাছে যে চেয়ার সিট বা এক একটা সিঙ্গেল সিট থাকে, সেই সিঙ্গেল সিটে কেউ বসে আছে। হয়তো দেখা গেল এনজিপি থেকে মাল লাগিয়ে এসে নেমে পড়লো, সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, ওই সিটটা ধরতে হবে বা ওই ভাইকে জিজ্ঞেস করতে হবে তুমি কোথায় নামবে বা আপনি কোথায় নামবেন, আমাকে সিটটা দেবেন, আমি কলকাতা যাব। তাহলে সে যখন সেই সিট থেকে নেমে পড়বে তখন সঙ্গে সঙ্গে গিয়ে সেই সিটে বসে পড়তে হবে। একটু দেরি করলে তাহলে পার্শ্ববর্তী বা পাশে দাঁড়িয়ে আছে বা পাশে যে উপরে বাঙ্কারে বসে আছে সে নেমে ওই সিট দখল করবে। সুতরাং এই যে মেট্রোর যে দরজা বা এই ট্রেনের সিট যেরকম মানে প্রয়োজন প্রসূত, সেরকম যত তাড়াতাড়ি পাওয়া যায় যে দরজা খুলে যাবে তোমার পছন্দের দরজা, সেটা দিয়ে ঢুকে যাবে। সেটাতে ঢুকে গেলে অন্য পছন্দের দরজাটার দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। যদি সেটা খুলে যায়, এটা থেকে চট করে বেরিয়ে গিয়ে সেই দরজা দিয়ে তোমাকে ঢুকে পড়তে হবে। ফের যদি তারপরেরটা খুলে যায়, তাহলে সেটা থেকে বেরিয়ে তারপরেরটা ঢুকে যেতে হবে। এইভাবে আস্তে 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 দেখবে তুমি তোমার ঈপ্সিত দরজায় পৌঁছে যেতে পারো। আর না গেলেও একেবারে তার কাছাকাছি থাকবে, আস্তে আস্তে তুমি সেই জায়গায় পৌঁছে যেতে পারো। এবং এইভাবেই এগোতে হবে এবং গো ধরে বসে থাকলে হবে না। তাহলে আমি যেটা বললাম, কমপক্ষে 4-5খানা কলেজে ফর্ম ফিল আপ করতে হবে এবং কমপক্ষে প্রত্যেকটা কলেজে 3টে করে অপশন দিতে হবে। এবং যদি কারো মার্কস এরকম খারাপ থাকে, অর্থাৎ 80%-এর নিচে 70%-এর কাছাকাছি, তাহলে সে হয়তো আর্টসই হোক সায়েন্সই হোক অনার্স পাওয়া খুব দুরূহ ব্যাপার হবে। যদি সে SC ST OBC না হয়ে থাকে, তার ক্ষেত্রে অনার্স পাওয়া খুব দুরূহ ব্যাপার হবে। তাকে কিন্তু পাস কোর্স, যেটাকে বলা হয় বর্তমান প্রোগ্রাম কোর্স, 2 ধরনের। আগে বলা হতো পাস কোর্স আর অনার্স কোর্স, এখন বলা হচ্ছে অনার্স প্রোগ্রাম আর পাস প্রোগ্রাম। অনার্স প্রোগ্রাম বা অনার্স কোর্স এবং পাস প্রোগ্রাম কোর্স। তাহলে প্রোগ্রাম কোর্সেও কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি অনার্সে ফর্ম ফিল আপ করছো, অনার্স পেলে না পরে পাসে ভর্তি হতে পারবে এরকমটি নয়, তোমাকে প্রোগ্রাম কোর্সেও ফর্ম ফিল আপ করে রাখতে হবে। আর প্রোগ্রাম কোর্সে যদি তুমি ফর্ম ফিল আপ করে না রাখো, তাহলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না। পরবর্তী 1টা বছর তোমার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আরও একটা কথা ভালো করে জানিয়ে দিচ্ছি, অনলাইনের ব্যাপার, এগুলো আমরা ভুক্তভোগী। কোনো একটি স্টুডেন্ট ইতিহাস বা জিওগ্রাফি বা সায়েন্সের যে কোনো সাবজেক্টে 1 নম্বর লিস্টে নাম আছে, 1 নম্বরে নাম আছে, তাকে কিন্তু ওইখানে কিছু কিছু ক্ষেত্রে ইয়েস নো করে দিতে হয়। সে ভর্তি হতে ইচ্ছুক কি না, ভর্তি হবে কি না, তার কাছে আবার মেসেজ চলে আসবে, সেই মেসেজ অনুযায়ী টাকা দিতে হবে, সেই ভর্তি হতে হবে। যদি সে 1 নম্বরে সে দরজা খুলে গেছে, সে ঢুকতে পারলো না, দরজা বন্ধ হয়ে গেল, একবার দরজা বন্ধ হয়ে গেলে সে হাতুড়ি দিয়ে আঘাত করলে আর সেই দরজা খুলবে না। অর্থাৎ সে যে 1 নম্বরে ছিল, 2 নম্বর ভর্তি হয়ে গেছে, অর্থাৎ সেই লিস্ট ক্যান্সেল হয়ে গেছে, সেকেন্ড লিস্ট শুরু হয়ে গেছে, সে 1 নম্বরে থেকেও কিন্তু আর ওই কলেজে ভর্তি হতে পারবে না ওই সাবজেক্টে।
তার দ্বিতীয় অপশনে যদি নাম চলে আসে, আবার দরজা যখন খুলে যাবে ঠিক সঙ্গে সঙ্গেই তখন তাকে ঢুকে যেতে হবে। যদি দরজা বন্ধ হয়ে যায় বা 1 নম্বর ও নাম ছিল সে ভর্তি হয়নি, এবার 2 নম্বর 3 নম্বর সবাই ভর্তি হয়ে গেছে, আবার লিস্ট শেষ হয়ে গেছে, সেকেন্ড লিস্ট শুরু হয়ে গেছে, সে এবার যদি গিয়ে প্রিন্সিপালকে বলে, সে যদি অ্যাডমিশন কমিটিকে বলে, কোনো অধ্যাপককে বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে বলে, কারো বাবার ক্ষমতা নেই তাকে আর ওই জায়গায় ভর্তি করিয়ে দেয়। কারণ সব মেশিনের ব্যাপার, মেশিনেই নেবে, মেশিনেই বার করে দেবে, কোনো কিচ্ছু করার নেই কারো। সুতরাং এই দিকগুলো তোমাদের মনে রাখতে হবে। ওয়েবসাইটের দিকে নজর দিতে হবে। ওয়েবসাইটে একটা ফিক্সার দেওয়া হয়, কবে ফর্ম ফিল আপ, কবে তোমাদের কাউন্সিলিং, কবে ফাইনাল লিস্ট, কবে প্রভিশনাল লিস্ট, কবে তোমাদের অ্যাডমিশন হবে, কবে তোমাদের প্রথম ক্লাস হবে, সেই সব কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপরেও ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট চয়েসের একটা ব্যাপার থাকে। সাবজেক্ট চয়েসের ব্যাপার থেকে আমি আর্টসের দিকটা আগে বলছি। ধরে নাও আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসকে দিয়ে উদাহরণ দিচ্ছি। বর্তমান লেভেলে, ডিগ্রি লেভেলে, অর্থাৎ তোমরা 12 ক্লাস পাস করে ডিগ্রিতে পদার্পণ করবে। এই ডিগ্রি লেভেলে যে সিলেবাসটা চালু আছে, এই সিলেবাসটাকে বলা হয় সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সিবিসিএস। এটা এই শব্দ 3-4 বছর হয়েছে চালু হওয়ার। কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো 1 বছর আগে চালু হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে 1 বছর পরে চালু হয়েছে। যেমন উত্তরবঙ্গের মধ্যে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে 1 বছর আগে চালু হয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 1 বছর পরে চালু হয়েছে। এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এটা খুব ভালো জিনিস। অর্থাৎ তুমি তোমার মতো চয়েস করে সাবজেক্ট নিতে পারবে, তুমি তোমার মতো করে পড়াশোনা করতে পারবে, এবং এমন একটা সময় আসবে যে তুমি মাথাভাঙা কলেজের স্টুডেন্ট, এমন একটি সাবজেক্ট সেটা শিলিগুড়ি কলেজে আছে, তুমি মাথাভাঙা কলেজ থেকে শিলিগুড়ি কলেজে গিয়ে সেই সাবজেক্টটি অধ্যয়ন করে ক্লাস করে আসতে পারবে, এবং সেইভাবে তোমার অ্যাসেসমেন্ট করা হবে। যদিও এইদিকে এখনও সেই বিষয়গুলি শুরু হয়নি, খুব অচিরেই শুরু হয়ে যাবে। যে সেটা যদি দিল্লি ইউনিভার্সিটিতে থাকে, তুমি এখানে কোনো কলেজ থেকে দিল্লি ইউনিভার্সিটি থেকে সেই সাবজেক্টটা তুমি করতে পারবে। সেই রকম ব্যবস্থাও মানে করা আছে বা সিস্টেম করা আছে এই সিবিসিএস সিলেবাসে। আগে বলা হতো 1+1+1+1, অর্থাৎ 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। 3 ইয়ার্স ডিগ্রি কোর্স অনেক পুরোনো দিনের কথা আমি বলবো না, এই সদ্য কিছুদিন আগে যেটা ছিল 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। পাস কোর্সের ক্ষেত্রেও 3 বছর, অনার্স কোর্সের ক্ষেত্রেও 3 বছর। 1+1+1, অর্থাৎ 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। বর্তমানে কিন্তু আর 1+1+1 এটা নেই, এখন চলে এসছে সেমিস্টার। এমএতেও সেমিস্টার, গ্রাজুয়েশন লেভেলেও সেমিস্টার। অর্থাৎ সেমিস্টার, এমএতে 4টে সেমিস্টার, গ্রাজুয়েশন লেভেলে হচ্ছে, অর্থাৎ তোমরা যারা মহাবিদ্যালয়ে পদার্পণ করবে তোমাদের 6টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। 6টা সেমিস্টার কমপ্লিট করতে হবে 3 বছরের মধ্যে। অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের 2টো করে সেমিস্টার কমপ্লিট হবে, প্রত্যেক বছর তোমাদের 2টো করে সেমিস্টার কমপ্লিট হবে। আর তাহলে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, ইয়ার আর এখন কেউ বলে না তুমি কোন সেমিস্টারে পড়ো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এভাবে বলে। ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্রোগ্রাম কোর্স না অনার্স কোর্স সেদিকটাও বলতে হবে। অনার্স কোর্স আলাদা, প্রোগ্রাম কোর্স আলাদা। এবার অনার্স কোর্সেই সবার লক্ষ্য এবং সবাই অনার্স নিতে চায়, সেই কথাগুলোই আগে বলবো। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দেখো, তোমরা সেখানে একটা ফর্ম ফিল আপের সময় অনার্স সাবজেক্ট একটা দিতে হবে, লিখতে হবে। এটাকে বলা সিসি, কোর কোর্স। সিসি, কোর কোর্স, অর্থাৎ অনার্স তুমি হিস্ট্রি চয়েস করলে, হিস্ট্রি ফার্স্ট প্রিপারেশন দিলে, তার সঙ্গে তোমার আরও একটি সাবজেক্ট থাকবে। অনার্স কোর্সে 2টো পেপার থাকবে, তোমার অনার্সে 2টো পেপার থাকবে ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ ঢুকেই তোমার অনার্সে থাকবে 2টো, যে কোনো অনার্সে 2টো পেপার থাকবে অনার্সে। আরেকটা পেপার যেটাকে আগে বলা হতো পাস কোর্স, পাস কোর্সের পেপার থাকবে তোমার একটি, যেটাকে বলা হয়েছে জিই। তাহলে অনার্স পেপারটাকে বলা হচ্ছে CC1, CC2, 2টো পেপার অনার্সের থাকবে। তাহলে তুমি অনার্স শুধু হিস্ট্রি যদি চয়েস করলে, হিস্ট্রি ডিপার্টমেন্ট তোমাকে সেভাবে CC1, CC2 কোনটা সেটা পরে তোমাকে জানিয়ে দেবে। অর্থাৎ অনার্স তুমি চয়েস করলে হিস্ট্রি, হিস্ট্রির 2টো পেপার থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে চয়েস করতে হবে জিই, জেনেরিক ইলেকটিভ। জেনেরিক ইলেকটিভ অর্থাৎ পাস কোর্সের 2টি সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে 4টে সেমিস্টারের জন্য।
4টে সেমিস্টারের জন্য পাস কোর্সে 2টো সাবজেক্ট চয়েস করতে হবে। তার মধ্যে এই যে তুমি হিস্ট্রি যদি অনার্স চয়েস করো তাহলে তুমি তার সঙ্গে সঙ্গে তোমাকে পাস কোর্সে এমন 2টি সাবজেক্ট চয়েস করতে হবে যে সাবজেক্ট দুটি তোমার হায়ার সেকেন্ডারিতে ছিল, 12 ক্লাসে ছিল। ধরে নাও তুমি চয়েস করলে ফিলোসফি এবং হিস্ট্রি, তো তুমি অনার্স, তাহলে এবার সংস্কৃত করতে পারো, বাংলা করতে পারো, ইংরেজি করতে পারো, আর 2টো সাবজেক্ট তুমি চয়েস করলে। এই 2টো সাবজেক্টকে বলা হবে জিই, জেনেরিক ইলেকটিভ। সেটা সায়েন্সের ক্ষেত্রেই হোক বা আর্টসের ক্ষেত্রেই হোক। একটা অনার্স তার সঙ্গে সঙ্গে জিই, 2টো জিই চয়েস করতে হবে, GE1 GE2। এই GE1 তোমার মানে অধ্যয়ন হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, GE2 অধ্যয়ন হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। GE1 এবং 2 এর মধ্যে কোনো তফাৎ নেই। তুমি যে 2টো সাবজেক্ট নেবে, যেটাকে 1 হিসেবে দেবে সেটা তুমি প্রথম 2টো সেমিস্টারে অধ্যয়ন করবে, যেটাকে 2 হিসেবে দেবে সেটা তুমি পরের 2টো সেমিস্টারে অধ্যয়ন করবে। লাস্ট সেমিস্টার দুটো একটু আলাদা ধরনের। তাহলে GE1 অর্থাৎ পাস কোর্স 1, পাস কোর্স 2, পাস কোর্স 1, পাস কোর্স 2, 1, 2 তুমি যে কোনোটাকে দিতে পারো, তবে তোমাকে চয়েস করতে হবে 2টো জেনারেল সাবজেক্ট। ধরো হিস্ট্রির সঙ্গে তুমি চয়েস করলে জিওগ্রাফি নিতে পারো, হিস্ট্রির সঙ্গে তুমি ফিলোসফি নিতে পারো, সংস্কৃত নিতে পারো। ধরে নাও তুমি ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্স নিবে, পলিটিক্যাল সায়েন্সকে GE1 দিতে পারো, ফিলোসফিকে GE1 দিতে পারো। ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, শুধু 1, 2 লেখার ব্যাপার। আর কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে। পলিটিক্যাল সায়েন্সকে যদি GE1 দাও তাহলে প্রথম সেমিস্টারের যে প্রথম ইয়ার সেটা পলিটিক্যাল সায়েন্স তোমার অধ্যয়ন করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের GE1 এর পার্ট 1, পার্ট 2। এবার যদি তুমি ফিলোসফিকে GE1 করো তাহলে ফিলোসফির 2টো পার্ট হবে। সেমিস্টার 1-এ একটা মানে অর্ধেক পড়তে হবে, সেমিস্টার 2-তে একটা অর্ধেক। এবার যেটা তুমি GE2 করেছো সেটা গিয়ে পড়তে হবে তোমার সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে। আবার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার সেম, 2টো করে অনার্স পেপার, CC1, CC2, CC3, CC4। এবার থার্ড সেমিস্টারে 3টে অনার্স পেপার, ফোর্থ সেমিস্টারে আসবে 3টে অনার্স পেপার। এবার ফার্স্ট সেমিস্টারটা নিয়ে আর একটু আলোচনা করি, এবং লাস্ট সেমিস্টার দুটোতে আবার 2টো করে অনার্স পেপার আসবে। অর্থাৎ টোটাল কটা অনার্স পেপার হলো? 2টো 4টে হচ্ছে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টারে, আর এদিকে হচ্ছে 3টা 6টা আর 4টে 10টা। পরের 2টো সেমিস্টারে 2টো 4টে 14টা সাবজেক্ট বা 14টা অনার্স পেপার তোমাদের পড়াশোনা করতে হবে। আইদার সায়েন্স আর আইদার আর্টস, এনি সাবজেক্ট, এনি অনার্স, 14টা পেপার অধ্যয়ন করতে হবে। এই 14টা পেপারকে বলা হয় CC 14। এই 14টা অনার্স পেপারে তোমাদের অধ্যয়ন হবে, এবং তার উপর কোনোটাও 100 মার্কসের নেই। এই মার্কসগুলো বিভিন্নভাবে বিভাজন আছে, সায়েন্স একটু আলাদা ধরনের আছে, আর্টস একটু আলাদা ধরনের আছে। এখন আর 100 মার্কসের মধ্যে সাবজেক্ট নেই। তাহলে এই যে তাহলে তোমাকে GE চয়েস করতে হবে, আইদার তুমি সায়েন্সে থাকো আইদার আর্টসে। তুমি অনার্স পেপার একটা চয়েস করলে সেখানে তোমার 2টো পেপার হবে, আর GE হবে একটা পেপার 3টা, আর একটা পেপার তোমার আসবে AECC। হ্যাঁ, AECC। এই AECC এটা হচ্ছে এবিলিটি এনহান্সমেন্ট, CC এনহান্সমেন্ট কোর কোর্স, এবিলিটি এনহান্সমেন্ট কোর কোর্স। এটা যেমন তোমার ফার্স্ট ইয়ারে যারা আর্টস অনার্স নেবে তাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে। তাহলে থাকলো তোমার একটা অনার্স সাবজেক্ট, তার সঙ্গে GE তুমি 2টো চয়েস করবে, অর্থাৎ পুরো ডিগ্রি কোর্সের জন্য, অর্থাৎ ফোর্থ সেমিস্টার পর্যন্ত তোমার GE থাকবে। 2টো GE চয়েস করতে হয়, 2টো জেনারেল পেপার তুমি হিস্ট্রির সঙ্গে 2টো চয়েস করলে, জিওগ্রাফি যে অনার্স নেবে সেও জিওগ্রাফির সঙ্গে 2টো পাস কোর্সের পেপার চয়েস করতে হবে। যে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স অনার্স নেবে তারও 2টো ওরকম GE পেপার চয়েস করতে হবে। সায়েন্সে আরও অপশন আছে, কম্পিউটার সায়েন্স আছে, আরও অন্যান্য পেপারগুলো চয়েস করতে পারবে। ওখানে ক্লিক করলেই দেখবে সেই পেপারগুলো আসবে, যে পেপার একসঙ্গে নেওয়া যাবে সেগুলো নেবে, আর যেগুলো নেওয়া যাবে না সেগুলো নেবে না, কম্পিউটারে নেবে না। সুতরাং এইভাবেই তোমাদের পেপার চয়েস করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে উঠেছো, একটা ফর্ম ফিল আপের সময় যা করবে পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। যদিও একটা অপশন থাকে মানে চয়েস করার জন্য, চেঞ্জ করার জন্য, কিন্তু সেগুলো খুব ভিড় জমে যায়। তাহলে তুমি অনার্স পেপার যেটা দিলে তার সঙ্গে GE পেপার 2টো তোমাকে চয়েস করবে, GE1 GE2। GE1 যেটা দেবে সেটা ফার্স্ট 2টো সেমিস্টারে পড়বে, GE2 যেটা দেবে সেটা পরের 2টো সেমিস্টারে পড়বে। আর 4টা সেমিস্টারে GE খতম হয়ে যাবে। আর এই প্রথম 4টে সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনার্সের পেপার থাকবে 2টো, সেকেন্ড সেমিস্টারে অনার্সের পেপার থাকবে 2টো,
থার্ড সেমিস্টার অনার্সের পেপার 3টা, ফোর্থ সেমিস্টার অনার্সের পেপার 3টা, ফিফথ সেমিস্টার অনার্সের পেপার 2টো, সিক্স সেমিস্টারে অনার্সের পেপার 2টো। এই 14টা অনার্সের পেপার তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে ফর্ম ফিল আপের সময় তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে অনার্সের পেপার একটা চয়েস করবে, সঙ্গে সঙ্গে G1 G2 এটা চয়েস করতে হবে। বাস, বাকিগুলো আপনা আপনি চলে আসবে, হ্যাঁ, এবং পরবর্তীতে সেগুলো তোমরা অধ্যয়ন করতে পারবে। একবারই সব কথাগুলো বলছি না, অন্তত একটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সবগুলো বললে তোমাদের মাথা গুলিয়ে যাবে। আমি যে কথাটি বলছিলাম যে অনার্স সাবজেক্ট সেই সঙ্গে দুটো পেপার চয়েস করতে হবে, এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার থাকবে 2টো, যেটা অনার্স তোমরা পেয়ে যাবে, ইপসিত অনার্স যেটা চয়েস করবে অনার্সের 2টো পেপার, সঙ্গে যেটা চয়েস করেছো 1 সেটার থাকবে একটা পেপার, আর একটা পেপার থাকবে হচ্ছে তোমার AECC, হ্যাঁ, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, অর্থাৎ এই যে 4টে পেপার থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারেও এরকম 4টে পেপার থাকবে। সেকেন্ড সেমিস্টারে 4টে পেপার থাকবে, তার মধ্যে থাকবে তোমার, হ্যাঁ, অনার্স পেপার থাকবে 2টো। যে 1 নিয়েছো, G1-এর একটা পার্ট ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট করলে সেকেন্ড পার্টটা সেকেন্ড সেমিস্টারে কমপ্লিট করবে। এবার থাকবে তোমার সেখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, হ্যাঁ, LCC ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, অর্থাৎ এখানে তোমাদের আইদার ইংলিশ অর এনি মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ধরে নাও তুমি ইংলিশ নিলে, তাহলে তোমার এখানে 2টো অনার্স পেপার, তারপরে থাকছে হচ্ছে একটা পেপার আর একটা ইংলিশ, এই 4টে পেপার থাকবে। এই 4টে পেপার তাহলে সায়েন্সের ক্ষেত্রে এরকম, আর্টসের ক্ষেত্রে এরকম আস্তে আস্তে এগিয়ে আসবে। আবার কতগুলো পেপার আছে, যেমন সেক পেপার, তারপরে আছে DSE, ডিসিপ্লিন এনহান্সমেন্ট কোর্স, তারপরে আছে তোমার সেক পেপার আছে, যেটাকে বলা হয়েছে স্কিল এনহান্সমেন্ট কোর্স সেক। এই পেপারগুলো পরবর্তীতে আপনি তোমাদের অ্যাজ ইউজুয়াল ভাবে চলে আসবে, এগুলো নিয়ে সমস্যা নেই। তোমাদের প্রথম চয়েস যেটা ব্যাপার সেটা হচ্ছে অনার্স পেপার তুমি চয়েস করবে, তার সঙ্গে G1 G2, অর্থাৎ তুমি যেটাই ফর্ম ফিল আপ করো না, যেটাই অপশন দাও না কেন, তুমি ধরো ফার্স্ট অপশন দিলে জিওগ্রাফি, তাহলে জিওগ্রাফি অনার্স পেপার, সেখানে তোমার G1 হয়তো হিস্ট্রি দিয়ে দিলে, G2 তুমি দিয়ে দিলে ফিলসফি বা ইকোনমিক্স, যেটা তোমার ভালো লাগবে সেভাবে দিলে। আবার সেকেন্ড অনার্স অপশন দিলে তুমি ইংলিশ দিলে তুমি অনার্স, তার সঙ্গে সঙ্গে 2টো তোমাকে পেপার চয়েস করতে হবে, G1 G2। 1-2 এর মধ্যে কোনো তফাৎ নেই, একই ব্যাপার, কিন্তু 1 দিলে তুমি সেটা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পড়বে, আর 2 দিলে সেটা তুমি তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে পড়বে। এবার প্রোগ্রাম কোর্সের ক্ষেত্রে যারা প্রোগ্রাম কোর্সের জন্য যে মানে তোমার কোয়ালিটি লাগবে বা যে মার্কস লাগবে, সেটা কোনো মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই। কোনো রিপুটেড স্কুল থেকে, রিকগনাইজ স্কুল থেকে 12 ক্লাস পাস করলে, 10+2 পাস করলে তাকে মানে তোমার পাস কোর্সে বা প্রোগ্রাম কোর্সে ভর্তি করে নেওয়া হবে। এবং প্রোগ্রাম কোর্সে ফার্স্ট সেমিস্টারে তাকে চয়েস করতে হবে 2টো মেইন সাবজেক্ট, অর্থাৎ পাস কোর্সের 2টো মেইন সাবজেক্ট, যেটাকে বলা হচ্ছে DSC ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, DSC। 2টো DSC তাকে চয়েস করতে হবে, 2টো প্রধান সাবজেক্ট তাকে চয়েস করতে হবে। ধরে নাও অনার্স পেলো না, সেই ছেলেটি বা মেয়েটি পাস কোর্সে বা প্রোগ্রাম কোর্সে পড়তে বাধ্য, তাহলে তাকে চয়েস করতে হবে 2টো মেইন সাবজেক্ট। যে 2টো মেইন সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে তোমার DSC1 DSC2, 2টো DSC চয়েস করতে হবে, এই 2টোই তার প্রধান সাবজেক্ট, DSC1 DSC2। অর্থাৎ ধরে নাও কেউ ইতিহাস DSC1 করলো, কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্স DSC2 করলো, কেউ পলিটিক্যাল সায়েন্স DSC1 করলো, কেউ ইতিহাসকে DSC2 করলো। এই 2টো সাবজেক্ট পড়াশোনা করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্ট 4টে পার্টে ভাগ হবে।
অর্থাৎ ডিএসসি ওয়ানের এ বি সি ডি চারটে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এ, সেকেন্ড সেমিস্টারে বি, থার্ড সেমিস্টারে সি, ফোর্থ সেমিস্টারে ডি। অনুরূপভাবে ডিএসসি 2-এও চারটে পার্ট হবে এ বি সি ডি, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে দুটো করে ডিএসসি পার্ট থাকবে, অর্থাৎ ডিএসসি 1-এর একটা পার্ট, ডিএসসি 2-এর একটা পার্ট, দুটো সাবজেক্ট থাকলো। এবার সঙ্গে সঙ্গে তার থাকবে একটা স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স, না এবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স থাকবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে। সেই সঙ্গে সঙ্গে তার থাকবে একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে প্রথমবার সে মাদার ল্যাঙ্গুয়েজের মধ্য থেকে কোনো একটা চয়েস করতে পারে, যার যে মাদার টাং, হিন্দি, নেপালি, ইংরেজি, বাংলা ইত্যাদি। এবং সে যদি এভাবে চয়েস করে তাহলে পরের সেমিস্টারে তাকে চয়েস করতে হবে ইংরাজি। আর যদি প্রথম সেমিস্টারে সে চয়েস করে ইংরেজি, তাহলে পরের সেমিস্টারে তাকে একটা মাদার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার টাঙ্গের ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। আবার এইভাবে তার চারটে সেমিস্টার মানে 1/1 উল্টে যাবে। ওখানে যে প্রথম সেমিস্টারে যদি সে নেয় ইংলিশ, দ্বিতীয় সেমিস্টারে তাহলে তাকে মাদার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা হিন্দি বা নেপালি, ফের পরের সেমিস্টারে ইংলিশ, ফের পরের সেমিস্টারে যাবে মাদার ল্যাঙ্গুয়েজ। এবার চারটে সেমিস্টারে তার সঙ্গ থাকবে এই সাবজেক্টগুলো, একদিকে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর একদিকে ইংলিশ এবং মাদার ল্যাঙ্গুয়েজ। তার সঙ্গে সঙ্গে থাকছে দুটো ডিএসসি সাবজেক্ট। এবং পরবর্তী পর্যায়ে এটা 4 নম্বর সেমিস্টার পর্যন্ত এইভাবে চলবে, দুটো ডিএসসি, একটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ, একটা ল্যাঙ্গুয়েজ, চারটে সাবজেক্ট। এবং এইভাবে তাদের 1/1 চলবে 4টে সেমিস্টার পর্যন্ত। তারপরে 5 নম্বর এবং 6 নম্বর সেমিস্টারে কিন্তু ডিএসসি থাকবে না, অর্থাৎ যে পাস করছে দুটো সাবজেক্ট সেটা পুরোপুরি তার চলে যাবে। তখন তার চলে আসবে ডিএসই এবং সেক্স সাবজেক্ট চলে আসবে। সেগুলো স্পেসিফিকভাবে তারা চয়েস করতে পারবে এবং ডিএসসিটা কিন্তু তাকে চয়েস করে দিতে হবে। ডিএসসির বিভিন্ন অপশন সেখানে দেখাবে, তার মধ্য থেকে যেটা তাকে ভালো লাগে সেটা চয়েস করতে হবে। এবার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, সায়েন্সের ক্ষেত্রে পাস কোর্স একটু আলাদা। সায়েন্সের ক্ষেত্রে 3টা সাবজেক্ট চয়েস করতে হবে, ডিএসসি 3টা সাবজেক্ট চয়েস করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে পার্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে পার্ট আছে। 1 মিনিট। বারোটা পার্ট টোটাল করতে হবে, অর্থাৎ 4 নম্বর সেমিস্টার পর্যন্ত তাকে 3টা ডিএসসি নিতে হবে। 3টা ডিএসসি-রে 3টা করে পার্ট আছে। 3টা ডিএসসি-রে 1 2 3 4 4টে করে 3টে করে পার্ট আছে। সেই 3টে করে পার্ট তাকে টোটাল 4 নম্বর সেমিস্টার পর্যন্ত পড়তে হবে। 4 নম্বর সেমিস্টার পর্যন্ত পড়তে হবে। আমি ভুল বললাম, 3টা ডিএসসি নিতে হবে। এক একটা ডিএসসির 4টে পার্ট আছে, অর্থাৎ আর্টসের যেরকম এক একটা ডিএসসির 4টে পার্ট আছে। এবং 4th সেমিস্টার পর্যন্ত চলবে এ বি সি ডি 4টে পার্ট। এখানেও সায়েন্সের ক্ষেত্রেও ডিএসসি থাকবে 3টা, একটু আলাদা। টোটাল ডিএসসি 3টা, প্রত্যেকটা ডিএসসির 4টে করে পার্ট, 3 4 12টা পার্ট তাকে পড়তে হবে 4 নম্বর সেমিস্টার পর্যন্ত। 4 নম্বর সেমিস্টারে ডিএসসি শেষ হয়ে যাবে এবং এদেরও AECC থাকবে এবং অন্য ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা থাকবে। এবার তার সঙ্গে সঙ্গে পরবর্তী পর্যায়ে সেক্স সাবজেক্ট চলে আসবে এবং ডিএসসি চলে আসবে প্রোগ্রাম কোর্সের জন্য। আর অনার্স কোর্স তো সেমভাবেই বললাম, অনার্স কোর্স সেম, এভাবেই তাদের এগিয়ে যেতে হবে। সুতরাং যে কথাগুলো বললাম, তো ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা তোমরা মনে রাখবে। এবং গার্ডিয়ানদেরও বলছি, অনারেবল গার্ডিয়ান, সম্মানীয় গার্ডিয়ান, আপনাদেরও বলছি আপনারা ছাত্রছাত্রী ভাই বোনদের সহযোগিতা করুন, তারা যাতে ভালো কিছু করতে পারে। এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। এরকম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন না যে নিজেই কিছু জানে না। তারপরেও আরও কিছু ব্যাপার আছে, হয়তো অনেকে মেয়েকে নার্সিং বা ছেলেরাও নার্সিং করতে পারে, নার্সিং পড়ানোর জন্য ইচ্ছুক। তো একটা কথাই আমি জানিয়ে দেই যে নার্সিং পড়ার জন্য এবার 90% মার্কসেও কিন্তু চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। গত বছরে 92 উঠেছিল, এবার 93-4 মোরারলেস 90%-এর উপর লাগবে। তো এবার নার্সিংয়ের জন্য যদি চেষ্টা করে
তবু ওই ছেলেটি বা মেয়েটিকে কলেজের দরজা খোলা রাখতে হবে, অর্থাৎ সেই জন্য কলেজে ফর্ম ফিল আপ করে এবং সে চান্স পেয়ে ভর্তিও হবে। 2-1 হাজার টাকা আজকাল কিছু ব্যাপার নয়। তারপরে যদি সে নার্সিংয়ে চান্স পায়, সে কলেজ ছেড়ে দিয়ে চলে যাবে। এমন হলো সে নার্সিংও পেল না, সে নার্সিংয়ের আশায় কলেজে ফর্ম ফিল আপ করেনি, পরবর্তীতে কলেজেও পেল না, পরবর্তীতে ডিটেইন হয়ে গেল, সেই স্টুডেন্টের লাইফটাই নষ্ট হয়ে গেল। এরকম কেউ করবেন না। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং যারা এমন বিশেষজ্ঞ নিজেই কিছু জানে না, হয়তো এমএ পাস করেছে বা হাই স্কুল শিক্ষক বা অনেক কলেজ শিক্ষকরাও, গেস্ট টিচার বা অনেক কলেজ শিক্ষকরাও অনেক কিছুই এখনও জানেন না, অনেক পার্মানেন্ট টিচাররাও এসবের গভীরে ঢোকেন না। সুতরাং একটু চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, ছেলে মেয়েরা যাতে নষ্ট হয়ে না যায়, তার জন্য আপনারা স্টেপ নেবেন, তার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। এবং ছেলে মেয়েরাই আমাদের মূলধন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক। সব শিশুদের ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। কবির এই কথা বলেই আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।